2026 সালের 16ই এপ্রিল হাওড়া থেকে শুরু হয়েছিল আমাদের গুয়াহাটি কাজিরাঙ্গা মেঘালয় সফর। আজ 20শে এপ্রিল শিলংয়ের লাবান এলাকার এইচএন গেস্ট হাউসে ব্রেকফাস্ট সেরে আমরা এসে পৌঁছেছি মেঘালয়ের অন্যতম বিস্ময় লিভিং রুট ব্রিজ দেখতে। দেখো স্লিপ করবে কিন্তু। এখানকার একটা সুন্দর ব্যবস্থা আমার খুব ভালো লেগেছে। মাত্র 20 টাকার বিনিময়ে এই ওয়াকিং স্টিক ভাড়া পাওয়া যায়। এখানে বাক্স রাখা আছে, সেই বাক্সে টাকা রেখে বা কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করুন, একটা স্টিক নিয়ে নিন আর ফেরার সময় নির্দিষ্ট জায়গায় রেখে দিন। সততার এমন ব্যবস্থা সত্যি প্রশংসার যোগ্য। সাবধানে, স্লিপারি আছে, বৃষ্টি হয়েছে তো আওয়াজ হচ্ছে দেখো। জলে দিয়ে শুনতে পাচ্ছেন নদীর জলের গর্জন। গাছের ফাঁক দিয়ে নিচে বয়ে চলা পাহাড়ি নদীটাকে এখন একটু একটু দেখা যাচ্ছে। তবে পার্কিং এলাকা থেকে ব্রিজ পর্যন্ত পৌঁছানোর পথ মোটেই সহজ নয়। কোনো বাঁধানো সিঁড়ি নেই, পাহাড়ের ঢাল বেয়ে পাথুরে আঁকাবাঁকা পথ ধরে অনেকটা নিচে নামতে হয়। বিশেষ করে বৃষ্টির পরে রাস্তা বেশ পিচ্ছিল হয়ে যায়, তাই সাবধানে হাঁটা খুবই জরুরি। এমন পথে হাঁটার জন্য ওয়াকিং স্টিক কিন্তু সত্যি বেশ কাজে দেয়। এই জায়গাটা গ্রীষ্মকালে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর শীতকালে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে অতিরিক্ত 20 টাকা দিতে হয়। দেখো মাছ ধরে আসবে কিন্তু। কিছুক্ষণ আগেই এখানে বেশ বৃষ্টি হয়েছে, তাই পুরো পথটাই এখন ভেজা আর বেশ পিচ্ছিল। একটু অসাবধান হলেই পা পিছলে যেতে পারে, তাই প্রতিটা পদক্ষেপে সাবধান থাকা জরুরি। আর মেঘালয়ে তো আবহাওয়া মুহূর্তেই বদলে যায়, এই রোদ তো পরক্ষণেই বৃষ্টি। তাই এই অঞ্চলে ঘুরতে এলে সঙ্গে একটা ছাতা বা রেনকোট রাখা কিন্তু খুবই প্রয়োজন। আর এই যে এবার আমরা এসে পৌঁছে গেলাম লিভিং রুট ব্রিজের সামনে। একবার ভালো করে দেখুন, গাছের জীবন্ত শিকড়গুলোই কি আশ্চর্যভাবে নদীর ওপর একটা শক্ত সেতু তৈরি করেছে। প্রকৃতির এই সৃষ্টি সত্যি বিস্ময় জাগায়। শোনা যায় কয়েকশো বছর আগে স্থানীয় খাসি জনগোষ্ঠী ফিকাস এলাস্টিকার চারা নদীর দুই ধারে পুঁতেছিলেন। এই গাছের বিশেষত্ব হলো এর কাণ্ড থেকে প্রচুর শক্তিশালী বায়বীয় শিকড় বের হয়। শিকড়গুলো যখন নরম থাকতো তখন বাঁশ বা সুপারি গাছের ফাঁপা কাণ্ডের ভেতর দিয়ে সেগুলোকে ধীরে ধীরে নদীর অপর পাড়ে নিয়ে যাওয়া হতো। বছরের পর বছর ধরে সেই শিকড় বড় হতে হতে একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি করেছে এই জীবন্ত সেতু। হাঁটার সুবিধার জন্য শিকড়ের ফাঁকে বড় বড় পাথর ও কাঠ বসিয়ে পথটা আরও মজবুত করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে শিকড়গুলো সেই পাথরগুলোকেও শক্তভাবে আঁকড়ে ধরে, ফলে সেতুটা শক্তিশালী হয়ে ওঠে। ছবিতে বহুবার দেখেছি, কিন্তু নিজের চোখে এই জীবন্ত সেতুটা দেখে সত্যি কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গিয়েছিলাম। প্রকৃতি যে এত ধৈর্য নিয়ে এমন এক বিস্ময় সৃষ্টি করতে পারে, সেটা সামনে না দেখলে বিশ্বাস করা কঠিন।
এই তো একটু আগেই বৃষ্টি থেমেছিল, আর দেখুন মুহূর্তের মধ্যেই আবার শুরু হয়ে গেল। মেঘালয়ের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে আমরা লিভিং রুট ব্রিজ পেরিয়ে আরও একটু নিচে নেমে এলাম নদীর ধারে। এবার এখান থেকে একবার ব্রিজটার দিকে তাকিয়ে দেখুন, নদীর ওপরে জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি এই সেতুটি প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম বললেও ভুল হবে না। বৃষ্টির ফোঁটায় ভিজে নদীর জল যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু সবুজ পাহাড়, নদীর অবিরাম কলকল ধ্বনি আর প্রকৃতির অপার সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে মনে হয় শহরের সব কোলাহল যেন অনেক দূরে হারিয়ে গেছে। ক্যামেরায় হয়তো এই দৃশ্যের সব সৌন্দর্য ধরা সম্ভব নয়, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটা সত্যিই অসাধারণ, সত্যি অপূর্ব। লিভিং রুট ব্রিজ থেকে আমাদের পরবর্তী গন্তব্য মাউলিনং ভিলেজ। দূরত্ব আনুমানিক 5 কিলোমিটার। মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার এই ছোট্ট গ্রামটা একসময় এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিল। আজও এর পরিচ্ছন্নতা, প্রাকৃতিক সৌন্দর্য আর পরিবেশ বান্ধব জীবনযাত্রা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। অবশেষে এসে পৌঁছে গেলাম মাউলিনং গ্রামের পর্যটকদের জন্য তৈরি বিশাল পার্কিং এলাকায়। চলুন এবার ঘুরে দেখা যাক কেন এই ছোট্ট গ্রামটি পৃথিবীর নানা প্রান্তের মানুষের এত আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। গ্রামে ঢুকতেই প্রথমে চোখে পড়ল এই মজার সাইনবোর্ডটা, স্পিড হেয়ার। এটি একটি সচেতনতামূলক বার্তা, অর্থাৎ যেখানে সেখানে থুতু না ফেলে নির্দিষ্ট জায়গাতেই ফেলুন। গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এমন ছোট ছোট উদ্যোগই মাউলিনংকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। দেখুন রাস্তার পাশের গাছগুলো কি সুন্দরভাবে সাজানো, আর রাস্তার উপর এক টুকরো আবর্জনাও নেই। এখানকার মানুষ পরিচ্ছন্নতাকে তাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিয়েছেন, সেটা প্রতিটি পদক্ষেপেই বোঝা যায়। একবার ভালো করে দেখুন, পুরো আম গাছটাই মুকুলে ভরে রয়েছে। প্রকৃতির এই সৌন্দর্য চোখে না দেখলে সত্যি বোঝানো কঠিন। এখানে একটা সুন্দর ছোট্ট ট্রি হাউস তৈরি করা হয়েছে। এটা প্র্যাকটিক্যালি একটা ভিউ পয়েন্ট। আর এই যে দেখছেন, এই পথ বেয়েই উঠতে হয় উপরে। গ্রামের ভেতরে নেই কোনো কোলাহল, নেই গাড়ির কর্কশ হর্নের আওয়াজ। চারিদিকে শুধু পাখির ডাক, সবুজ গাছপালা আর ঝকঝকে পরিষ্কার রাস্তা। এমন শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে মনটাও যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। মাউলিনং গ্রামের ভেতরেই রয়েছে বেশ কয়েকটা হোমস্টে। আপনারা চাইলে মেঘালয় ভ্রমণের সময় এখানকার শান্ত, পরিচ্ছন্ন আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে 2-1 দিন থেকেও যেতে পারেন। স্থানীয় মানুষের আতিথেয়তার পাশাপাশি খুব কাছ থেকে গ্রামের জীবনযাত্রা অনুভব করার সুযোগ পাবেন। আমরা গ্রাম ঘুরতে ঘুরতে যেসব হোমস্টে চোখে পড়বে সেগুলো আপনাদের দেখাবো।
বলতে বলতেই আমাদের চোখে পড়লো এই আইডিএ হোমস্টে। বোর্ডে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করে বর্তমান রেট আর বুকিংয়ের তথ্য জেনে নিতে পারেন। এটাই মাউলিনং গ্রাম। এখানে চোখে পড়বে না কোনো বিশাল উঁচু উঁচু বহুতল বাড়ি। প্রতিটি বাড়ির সামনেই সুন্দর করে সাজানো রয়েছে ফুলের গাছ আর নানা ধরনের সবুজ গাছপালা। এমনকি গ্রামের চলার পথের দুপাশেও কোথাও কোনো রুক্ষতা নেই। চারদিকে শুধু সবুজের ছোঁয়া আর পরিচ্ছন্নতার এক অপূর্ব মেলবন্ধন। গ্রাম জুড়ে শুধু পরিচ্ছন্নতাই নয়, পর্যটকদের সুবিধার কথাও ভেবে রাখা হয়েছে। রাস্তার পাশে ছাউনি দেওয়া সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে একটু বিশ্রাম নিয়ে চারপাশের পরিবেশ উপভোগ করা যায়। এখানে আর একটা হোমস্টে চোখে পড়ল, রোড সাইড হোমস্টে। আপনারা চাইলে যোগাযোগের নম্বরটা লিখে রাখতে পারেন। আর একটা বিষয় বারবার চোখে পড়ছে, কিছু দূর পর পর রাস্তার পাশে বাঁশ দিয়ে তৈরি সুন্দর ডাস্টবিন রাখা রয়েছে। গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখার পেছনে এই ছোট ছোট উদ্যোগগুলোরও কিন্তু বড় ভূমিকা রয়েছে। অনেকক্ষণ ধরে গ্রাম ঘুরে হাঁটার পর চোখে পড়লো একটা ছোট্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাইরেই ছিল টাটকা কাটা ফলের দোকান। একটু বিশ্রাম নেওয়ার জন্য আমরাও এখানে থামলাম। আমাদের মধ্যে কেউ 1 কাপ গরম চা খেলো, কেউ কফি, কেউ বিস্কুট, আবার কেউ টাটকা ফল খেয়ে একটু সতেজ হয়ে নিল। পাহাড়ি পরিবেশে এমন ছোট্ট বিরতিও কিন্তু ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। अभी रेडी नहीं, अभी सिर्फ ये আবার হেলদি ফুড খাচ্ছে, তরমুজ খাচ্ছে। এই ছোট্ট রেস্টুরেন্টের পাশেই চোখে পড়ল আগের দুটো হোমস্টের তুলনায় একটু বড় একটা হোমস্টে, আমপোহলিউ হোমস্টে। এখানেও হোমস্টের সাইনবোর্ডে যোগাযোগের মোবাইল নম্বর দেওয়া রয়েছে, চাইলে নম্বরটা নোট করে রাখতে পারেন আপনারা। খেয়াল করে দেখুন, এখানেও প্লাস্টিকের পরিবর্তে স্থানীয়ভাবে বাঁশের তৈরি ডাস্টবিন রাখা রয়েছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। গ্রামের মূল পাকা রাস্তা ছেড়ে আমি ঢুকে পড়েছি ভেতরের সরু পথগুলোর দিকে। অবাক হয়ে লক্ষ্য করলাম, শুধু মূল রাস্তা নয়, ভেতরের ছোট ছোট গলি আর বাড়ির আশপাশও একইভাবে পরিচ্ছন্ন আর সুন্দর করে সাজানো। কোথাও একটুও অবহেলার ছাপ চোখে পড়ল না। এখানে আরও একটা হোমস্টে চোখে পড়ল, অ্যান্ডি হোমস্টে। এই হোমস্টের কন্ট্যাক্ট নম্বরটাও আপনারা নোট করে রাখতে পারেন, প্রয়োজন হলে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এটা হলো মাউলিনং গ্রামের কমিউনিটি হল, গ্রামের সামাজিক কর্মকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র।
গ্রাম ঘুরতে ঘুরতে একটা বিষয় চোখে পড়ল, এখানে হোমস্টের সংখ্যা নেহাত কম নয়। এটা না আই বাড়িত ইসি হোমস্টে। আর একটু এগোতেই দেখা গেল ট্রাভেলার্স হাট হোমস্টে। মাউলিনংয়ে থাকার পরিকল্পনা থাকলে নম্বরগুলো নোট করে রাখতে পারেন। তবে যাওয়ার আগে অবশ্যই বর্তমান রুম ভাড়া, সুবিধা আর বুকিং সংক্রান্ত তথ্য সরাসরি যোগাযোগ করে জেনে নেবেন। হা লা রিম্পেই হোমস্টে, ওলান হোমস্টে। স্থানীয় নাম ইংরেজি থেকে উচ্চারণ করার চেষ্টা করেছি। কোথাও যদি উচ্চারণে সামান্য ভুল হয়ে থাকে তাহলে আশা করি ক্ষমা করবেন। আই লা জং হোমস্টে। গ্রাম ঘোরা শেষ করে এবার আমরা ফিরে এলাম পর্যটকদের পার্কিং এলাকায়। মাউলিনং ঘুরে দেখতে দেখতে লাঞ্চের সময় অনেকটাই পেরিয়ে গেছে, তাই আগে এখানে দুপুরের খাবার সেরে নেব, তারপর শুরু হবে আমাদের পরবর্তী গন্তব্যের যাত্রা। মাউলিনং গ্রামের মনোমুগ্ধকর স্মৃতি সঙ্গে নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর দেখা হবে আমাদের পরবর্তী গন্তব্যের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।